অন্তর্বর্তী সরকারের এক বছরে দেশের সরকারি ও আধা সরকারি সেবা খাতে ঘুষের লেনদেন হয়েছে প্রায় 12,633 কোটি টাকা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির সেবা খাতে দুর্নীতি জাতীয় থানা জরিপ 2025-এ উঠে এসেছে এমন উদ্বেগজনক চিত্র। সংস্থাটির মতে 2024 সালের নভেম্বর থেকে 2025 সালের অক্টোবর পর্যন্ত সময়ে নাগরিকরা বিভিন্ন সেবা খাতে এই বিপুল পরিমাণ অর্থ ঘুষ হিসেবে দিতে বাধ্য হয়েছেন। আমি জালিয়াতি করেছি, অর্থ আত্মসাৎ করেছি, অর্থ পাচার করেছি। বাংলাদেশের রাজনৈতিক আকাশে আজ সবচেয়ে বড় বজ্রপাত। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজ সকালে এক জরুরি সংবাদ সম্মেলনে ঘোষণা করেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করা হবে। ইউনূস সরকারের পুরো শাসনামলেই ব্যাংক ঋণ বেড়েছে আশঙ্কাজনক হারে। সুদখোর লাওয়াত ইউনূসকে অবিলম্বে গ্রেফতার করুন। 80 দিন এবং যে সমস্ত ছাত্র নেতারা ইউনূসকে আমদানি করেছিল শেখ হাসিনার সরকারের পতনের পর তাদেরকেও গ্রেফতার করুন। আওয়ামী লীগের 6 সাবেক সংসদ সদস্যের উপর চরম নির্যাতন ও নিপীড়নের প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক সংসদীয় সংস্থা ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন বা আইপিইউ। সংস্থাটির দুটি আন্তর্জাতিক সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত প্রস্তাবে এই 6 সংসদ সদস্যের উপর 4 ধরনের নির্যাতনের কথা উঠে এসেছে, যেগুলোর মাধ্যমে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কথা জানিয়ে সংস্থাটির সেক্রেটারি জেনারেল বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারকে চিঠি পাঠিয়েছেন। শোনো, ওই অত্যাচারীদের দিন বেশি নাই, ওরা বুঝতেছে না, পালানোরও পথ পাবে না, তোমাদের পাও ধরবে এসে। আপনি কবে আসবেন? আমরা সেই আশায় আছি। আমি তো আছি, আপনাদের কাছেই আছে। আমার আব্বুরে নির্মমভাবে হত্যা করা হয়েছে ভাড়া করা গুন্ডা দিয়ে, সাথে বিএমপির নেতারাও ছিল, আমাদের এতিম করে রেখে গেছে। আমরাও তোমার মতন একই দিনে মা, বাপ, ভাই সব হারাইছি, দেশের মাত্রেও থাকতে পারিনি। আমি বুঝি তোমাদের কষ্ট। জনগণই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি, আর যারা এই ঘটনা ঘটাইছে অবশ্যই তাদের বিচার হবে। সব কথা চিনে রাখো, সেদিন বেশি দূরে না। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি, রক্তের বদলে রক্ত, চোখের বদলে চোখ, এটা কিসের ইঙ্গিত দিচ্ছে? বাংলাদেশ কি তবে এক ভয়াবহ রাজনৈতিক সহিংসতা? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ। হাসনাত আব্দুল্লাহ সকল অনাচার, অন্যায়, দুর্নীতির বিরুদ্ধে তার একটা শক্ত অবস্থান আছে এবং তিনি কাউকে পরোয়া করেন না, ভয় করেন না, এমন একটা ভাবমূর্তি গড়ে তুলে বেশ সাফল্য পেয়েছে। 2024-এর জুলাই আগস্টের আন্দোলনের আগে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস এরা সকলেই ছাত্রলীগ করতেন এবং তারা ব্যাখ্যা দিয়েছেন যে দারিদ্র্যের কষাঘাতে থাকা এই সাধারণ ছাত্রদের পক্ষে নাকি ছাত্রলীগ না করলে তখন হলে থাকাই অসম্ভব হয়ে পড়তো। এবং এই হাসনাত আব্দুল্লাহ হচ্ছেন সেই হাসনাত আব্দুল্লাহ যিনি একজন সাধারণ ছাত্র কি দারিদ্র্যের মধ্যে থাকে তার উদাহরণ হিসেবে নিজের কথায় ফেসবুকে লিখে জানিয়েছিলেন যে মাত্র 70 টাকায় দিন পার করতে হয়, অনেক দিন এমনকি মাংসের ঝোলটুকু চাইবারও হলের ক্যান্টিন থেকে তার উপায় থাকে না, কাজেই মনে হয় যে আত্মহত্যা করি। এমন দুর্দশাগ্রস্ত হাসনাত আব্দুল্লাহ শেখ হাসিনার পতনের পরপরই প্রাডো, ভলভো গাড়ি ছাড়া আর চড়ছিলেনই না, বিভিন্ন জায়গায় তারা আবার গাড়ির দুর্ঘটনা ঘটিয়ে ফেলছিলেন। তখন খালেদ মহিউদ্দিনের সঙ্গে সাক্ষাৎকারে গিয়ে বলেছিলেন তার অ্যাকোয়েন্টেন্স মানে তার সঙ্গী সাথী সবারই নাকি প্রাডো, ভলভো গাড়ি আছে, কাজেই ওই রকম দারুণ বিলাসবহুল দুর্দান্ত দামি গাড়ি ছাড়া তিনি যে চড়ছেন না সেটাই খুব স্বাভাবিক। সেই হাসনাত আব্দুল্লাহ দুর্নীতি, অনাচার এবং কে কোথায় কিভাবে টাকা বানিয়ে ফেলছে, অসৎ হয়ে উঠছে, এই নিয়ে সবচেয়ে সোচ্চার। আর সংসদে দাঁড়িয়ে আবার বলছেন 1 টাকা অসততার প্রমাণ দিতে পারলেও নাকি তিনি সংসদ ত্যাগ করবেন। এখন হাসনাত আব্দুল্লাহ গতকাল কি বলেছেন সংসদে সেটা শুনি আগে। উনি বলেছেন যে বসুন্ধরার সঙ্গে আন্ডার টেবিল সমঝোতা হয়েছে কিনা এটা তিনি জানতে চান। হাসনাত আব্দুল্লাহ দুর্দান্ত সুন্দর একটা সিল্কের পাঞ্জাবি সম্ভবত পরে সংসদে উপস্থিত হয়েছিলেন এবং সেখানে তিনি বলছেন যে এই যে দুর্নীতি দমন কমিশনের মামলার কি খবর বসুন্ধরা গ্রুপের, এবং সেটার যে কোনো অগ্রগতি হচ্ছে না, এতে কি কোনো গোপন সমঝোতা বা আন্ডার টেবিল সমঝোতা হয়েছে? জাতীয় নাগরিক পার্টির এই মুখ্য সমন্বয়ক বলছেন যদি সমঝোতা না হয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধা কোথায় সেটা মানুষের সামনে প্রকাশ করতে হবে। হাসনাত আব্দুল্লাহ বলছেন বসুন্ধরার বিরুদ্ধে যারা কথা বলেন তাদের বিরুদ্ধে মিডিয়া লেলিয়ে দেওয়া হয়, একই সঙ্গে ঋণ খেলাপি, অর্থ পাচারকারী, ফ্যাসিবাদের পক্ষে বয়ান উৎপাদনকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান হাসনাত আব্দুল্লাহ। এবং হাসনাত আব্দুল্লাহ বলেন যে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময়, ইউনূস সরকারের সময় বসুন্ধরার মালিকের পুত্র দেশে ঢোকার সাহস পায় নাই, আমরা দেখেছি আনভির দেশে ঢোকার সাহস পায় নাই, কিন্তু এই সরকার নির্বাচিত হয়ে আসার পর আমরা দেখেছি সদর্পে এই সুবহানের পুত্র, এই ধর্ষক দেশে ঢুকেছে, তাদের খুঁটির জোর কোথায় সেটা আমরা জানতে চাই।
মানে বসুন্ধরা গ্রুপের বিষয়ে এই যে শক্ত অবস্থান, নিশ্চয়ই একটা সাহসী অবস্থান হাসনাত আব্দুল্লাহ। কিন্তু দেখেন হাসনাত আব্দুল্লাহ ব্যবসায়ী মহলে কি পরিমাণ কানেকশন সংযোগ রাখছে। মানে বসুন্ধরা গ্রুপের মালিক সোভানের পুত্র আনভীর, যাকে তিনি ধর্ষক বলে অভিহিত করছেন, সেই ব্যক্তি যে ঢুকে পড়েছেন বাংলাদেশে, সে খবর তো বাংলাদেশের পত্রপত্রিকায় এমনকি বসুন্ধরা গ্রুপের পত্রপত্রিকায় এইভাবে প্রকাশিত হয় না। এই যে হাসনাত আব্দুল্লাহ সাথে সাথে জানলেন এবং জেনেই তিনি সংসদে কথা ওঠানোর প্রয়োজন বোধ করলেন, তাতে বোঝা যায় ব্যবসা বাণিজ্যে কে থাকতে পারবেন, কে থাকতে পারবেন না, কে কতটা ব্যবসা করতে পারবেন, কাদের ব্যবসা করা হাসনাত আব্দুল্লাহরা অনুমোদন করেন, কাদেরটা করেন না, এই সব কিছু এখনো তারা একরকম নিজেরা নিয়ন্ত্রণ করতে চাইছেন। হাসনাত আব্দুল্লাহ এই যে তাদের খুঁটির জোর কোথায়, এই প্রশ্ন করলেন বসুন্ধরা গ্রুপ সম্পর্কে। বাংলাদেশের সম্ভবত সবচেয়ে বড় শিল্প প্রতিষ্ঠান, শিল্প গ্রুপ, তাদের বিরুদ্ধে নানা রকম অনিয়ম এবং প্রভাব খাটানোর ব্যাপক পরিমাণ অভিযোগ নানা সময় আছে, কিন্তু সেগুলোর আইনি বিচার প্রক্রিয়ায় নিশ্চয়ই সেগুলোর সমাধান করতে হবে। কিন্তু আবার মনে প্রশ্ন জাগে, হাসনাত আব্দুল্লাহর খুঁটির জোর কোথায়? এই যে 70 টাকায় হলে দিন পার করা হাসনাত আব্দুল্লাহরা এরপরে ফুল টাইম রাজনীতিবিদ হয়ে গেলেন এবং এরপর আবার সাক্ষাৎকার দিয়ে বললেন কোচিং সেন্টার করেই নাকি তিনি লাখ লাখ টাকা রোজগার করতেন আগে থেকেই। তাহলে কোচিং সেন্টার করে যদি লাখ লাখ টাকা রোজগার করতেই পারেন, তাহলে কেন না খেয়ে আধা পেটা থেকে হলে জীবনযাপন করছিলেন আর ছাত্রলীগ করছিলেন? সে প্রশ্ন যেমন ওঠে। নাহিদ ইসলাম থেকে শুরু করে সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মানে এই 2024 জুলাই আগস্টের প্রতিটি তরুণের পোশাকে যে পরিবর্তন, তাদের ঘর বাড়িতে যে পরিবর্তন, তাদের স্বাস্থ্যে যে পরিবর্তন, সেগুলো নিয়ে সাধারণ মানুষ ক্রমাগত প্রশ্ন করছেন যে এদের খুঁটির জোর কোথায়। দেখেন হাসনাত আব্দুল্লাহরা 2025 ফেব্রুয়ারিতে তাদের দল গঠন করলেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বাংলাদেশে নাকি একেবারে নতুন ধারার রাজনীতি তারা নিয়ে আসবেন, সবকিছু সংস্কার করে ফেলবেন, কোথাও কোনো ফ্যাসিবাদ বা দুর্নীতি অনিয়ম অনাচারের চিহ্ন তারা রাখতে দেবেন না। সেই হাসনাত আব্দুল্লাহরা এনসিপি গঠন করেই তাদের বিরাট বিলাসবহুল অফিস নিয়ে বসলেন বাংলা মোটরে রূপায়ণ টাওয়ারে। আজ পর্যন্ত হাসনাত আব্দুল্লাহদের কাছে এই তথ্য জানা যায় নাই যে রূপায়ণ টাওয়ারে ঠিক কিসের বিনিময়ে, কোন মানে নিক্তিতে তারা মাপলেন রূপায়ণ টাওয়ারের ব্যবসায়ী ফ্যাসিবাদের দোষণ নয়। আর রূপায়ণ টাওয়ারে যে তাদেরকে রাজনৈতিক কার্যালয় খুলতে দেওয়া হলো, এটা কি রূপায়ণের মালিক তাদেরকে বিনামূল্যে দিয়েছেন নাকি তারা ভাড়া পরিশোধ করেন? ভাড়া পরিশোধ করলে জাতীয় নাগরিক পার্টি, এই ছাত্র তরুণেরা এত বড় বিলাসবহুল একটা অফিস চালানোর টাকা, কার্যালয় চালানোর টাকা কি করে জোগাড় করছেন? কিভাবেই বা তারা প্রথম ওই জায়গাটা নেওয়ার জন্য যে একটা অ্যাডভান্স মানি দিতে হয়, সেই অগ্রিমটুকুই বা দিয়েছিলেন কি করে? এসব প্রশ্নের এখন পর্যন্ত উত্তর মেলে নাই। হাসনাত আব্দুল্লাহ আবার খুব চমক দেখাতে পারেন। তিনি কথায় কথায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিয়ে হাজির হয়ে বলে দেন তিনি কোনো দুর্নীতি করেন না। এই কদিন আগেও তার এলাকার বরাদ্দ নিয়ে এমন একটা করে বেশ শিরোনাম হয়েছে। কিন্তু হাসনাত আব্দুল্লাহ ওই জাতীয় নাগরিক পার্টির সেই বিলাসবহুল রূপায়ণ টাওয়ারের অফিসে বসেও কিন্তু ঘোষণা দিয়েছিলেন কয়েক দফা যে জাতীয় নাগরিক পার্টি নাকি ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে গঠিত হবে, মানে আপনার আমার টাকায় গঠিত হবে, এবং কে কত টাকা দিয়েছেন এবং কিভাবে সেই ব্যয় হচ্ছে সেই টাকা, এই পুরো বিষয়টা তারা নাকি অ্যাপের মাধ্যমে তুলে ধরবেন এবং প্রকাশ্যে সেটা নাকি আমরা যে কেউ দেখতে পারবো। এরপরে আর ক্রাউড ফান্ডিং এ কে টাকা দিয়েছেন তাও জানা যায়নি, কয়শো কোটি টাকা বাংলাদেশের মানুষ দিয়েছে তাও জানা যায়নি, আর ওই অ্যাপটিও আর হাসনাত আব্দুল্লাহ কখনো করেন নাই। কাজেই হাসনাত আব্দুল্লাহ নিজেদের খুঁটির জোর কোথায় সেটা ব্যাখ্যা না করে এই যে বাংলাদেশে বহু দশক ধরে প্রতিষ্ঠিত একটা শিল্প প্রতিষ্ঠান কিভাবে খুঁটির জোর কোথায় এই প্রশ্ন তুলছেন, সেগুলোর উত্তরে নিশ্চয়ই বাংলাদেশের জাতীয় সংসদে কোনো সংসদ সদস্য সাহস করবেন হাসনাত আব্দুল্লাহদের পাঞ্জাবির দাম, খাওয়ার খরচ, বাড়ির চেহারা পরিবর্তন কিংবা তাদের যে নির্বাচনী প্রচারণা, সেই ব্যয়ের খরচ কোথা থেকে এলো, তাদের খুঁটির জোর কোথায়, সেই প্রশ্ন তুলেও দেখেন গতকালকেও বিএনপির একজন সংসদ সদস্য অবশ্য বলেছেন, অনেক দুঃখেই হয়তো বলেছেন, যে বিএনপির সংসদ সদস্যরা জেল খেটেছেন, বাড়ি থেকে পালিয়ে থেকেছেন, নানা রকম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন বটে আওয়ামী লীগ আমলে, কিন্তু তারা কেউ রাতারাতি জুলাই চেতনা বেচে প্রাডো গাড়ি চড়া শুরু করতে পারেন নাই, কিন্তু অনেকেই জুলাই চেতনা বেচে প্রাডো গাড়ি চড়ছে। এই যে প্রাডো ভলভো যে এত সহজ হয়ে গেছে বাংলাদেশে, এটা কিন্তু আমি প্রথম সত্যি কথা হাসনাত আব্দুল্লাহর মুখে ওই খালেদ মহিউদ্দিনের সাথে সাক্ষাৎকারে শুনেছিলাম। সম্ভবত বিএনপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহকে ইঙ্গিত করে জুলাই চেতনা বেচে প্রাডো গাড়ি চড়ছেন কথা বলার পরেই হাসনাত আব্দুল্লাহ ভেবেছেন তিনি বরং সবচেয়ে সাহসী দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে একেবারে চমকে দেবেন এবং সব সংবাদপত্রের শিরোনাম হয়ে যাবেন। এই যে রূপায়ণ টাওয়ারে জাতীয় নাগরিক পার্টির কার্যালয় নেওয়া, অনেকেই বলেন যে সেটা হাসনাত আব্দুল্লাহর এবং এনসিপির একটা যে বসুন্ধরা বিরোধী অবস্থান, তার একটা গুরুত্বপূর্ণ কারণ রূপায়ণ এবং বসুন্ধরা গ্রুপের মধ্যে জমির ভাগাভাগি, জমির দখল, এসব নিয়ে দীর্ঘ সময়ের একটা বিবাদ আছে এবং সেই বিবাদে যেহেতু রূপায়ণ টাওয়ার এসে জাতীয় নাগরিক পার্টি গঠনের সময় এই হাসনাত আব্দুল্লাহদের পাশে দাঁড়ালো এবং বাংলা মোটরে তাদের প্রতিষ্ঠিত করে দিল বিলাসবহুল অফিস দিয়ে, এবং এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক জানে আলম অপু, তিনি কদিন আগে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এবং দেওয়ার পরে নানা জনে নানা যেসব কথা বলা শুরু করেছে, সেখানে নাহিদ ইসলামের নামে রূপায়ণ টাওয়ারের অনেক ফ্ল্যাট মোহাম্মদপুরে, বাড্ডায়, সেসব নিয়েও ফেসবুকে অনেক কথা হয়েছে। অনেকে বলেন এই রূপায়ণের কাছ থেকে অনেক কিছু পেয়ে এবং বসুন্ধরার কাছ থেকে আরো পাওয়ার প্রত্যাশার পরেও না পেয়ে হাসনাত আব্দুল্লাহরা বসুন্ধরার বিরুদ্ধে শক্ত অবস্থান নেন। কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জানে আলম অপু, যাকে কিনা ওই যে আওয়ামী লীগের সংসদ সদস্যের বাসায় দ্বিতীয় দফায় চাঁদা আনতে পাঠানোর পর
এরপর আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যিনি ওয়েস্টিনে তখন হাঁস খেতে গিয়েছিলেন, তিনি পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিলেন। সেই জানে আলম অপু এই কদিন আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রমাণ সহ হাজির করেছেন যে হাসনাত আব্দুল্লাহকে 2025 সালে যে কোনো ইফতার আয়োজনের জন্য বসুন্ধরা শুধু যে তার ভেন্যুগুলো ফ্রি করে দিয়েছিল তাই নয়। জানে আলম অপু বলছেন তখন হাসনাত আব্দুল্লাহর উদ্যোগে এবং পরামর্শে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রাইভেট ইউনিভার্সিটির ইফতার সহ বেশিরভাগ ইফতার কোটি কোটি টাকার খাবারে আয়োজিত হয় এই বসুন্ধরা গ্রুপের বদান্যতাতেই। এবং জানে আলম অপু কাগজ দেখিয়ে বলছেন যে তখন হাসনাত আব্দুল্লাহর বসুন্ধরার ইফতারের মাধ্যমে বিলাসবহুল সব ইফতার আয়োজনে কোনো আপত্তি হয় নাই, এখন চাঁদার ভাগে টান পড়েছে বলেই তিনি কদিন পর পর বসুন্ধরার বিরুদ্ধে কথা বলেন। মনে করে দেখেন কি চমক জাগানো ইফতারের আয়োজন করেছিল জাতীয় নাগরিক পার্টি 2025 সালে ইন্টারকন্টিনেন্টালে শত শত হাজার মানুষকে তারা দাওয়াত দিয়েছিল এবং সকলেই ইন্টারকন্টিনেন্টালে তখন বিরাট বিলাসবহুল ভোজ খেয়েছিলেন ইফতারে, কিন্তু কোন সূত্রে টাকা এসেছে তা জানা যায়নি। শুধু তাই নয়, তখন রীতিমতো শোনা যাচ্ছিল আসিফ মাহমুদ সজীব ভুইয়া সহ ইন্টারকন্টিনেন্টালে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের সকলেরই একেবারে নির্ধারিত রুম পর্যন্ত আছে। এসব টাকা কোথা থেকে এলো, এসব খুঁটির জোর কোথা থেকে এলো, এই কোনো কিছুই না জানিয়ে হাসনাত আব্দুল্লাহদের রক ফুলিয়ে ফুলিয়ে হঠাৎ করে এর দুর্নীতি ওর দুর্নীতি নিয়ে কথা বলাটা যে খুব হাস্যকর শোনায়, সেটা নিশ্চয়ই হাসনাত আব্দুল্লাহকে কেউ না কেউ স্মরণ করিয়ে দেবেন। ভুলে গেলে তো চলে না, যেই ব্যক্তি বশির সাহেবকে বাণিজ্য উপদেষ্টা বানিয়েছিল হাসনাত আব্দুল্লাহরা এই ইউনূস সরকারের আমলে, সেই ব্যক্তির নাম রীতিমতো তার ভাইদের সহ আকিজ বশির গ্রুপ থেকে 2024-এর জুলাই আগস্টের হত্যা মামলায় পর্যন্ত ছিল। কাজেই কে কত চাঁদা দিতে পেরেছেন, কে কত টাকা দিয়ে এবং দিতে থেকে এই হাসনাত আব্দুল্লাহদের মুখ বন্ধ রেখে ব্যবসা চালিয়ে যেতে পারছেন, এই প্রতিযোগিতা আর এই চাপ চলছে বাংলাদেশের ব্যবসায়ীদের ওপর সেই শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই। এর মধ্যে তো অনেক ব্যবসায়ী ব্যবসা গুটিয়েছেন, অনেক ব্যবসায়ীর কারখানা পুড়েছে, অনেককে নিজেদের দেউলিয়া ঘোষণা করে দিতে হয়েছে। তবে তার মধ্যে যারা টিকে আছেন তারাও এসব চাপ আর কতদিন সইতে পারবেন, আর কতদিন হাসনাত আব্দুল্লাহদের এই দুর্নীতি খোঁজার রাজত্ব চলবে তা বলা মুশকিল। আওয়ামী লীগের এই বিশাল ক্যাডার বাহিনীর চরিত্র বুঝতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে। ওই 15 বছরের প্রতিটি গ্রুপে সদস্য সংখ্যা ছিল সর্বনিম্ন 50 থেকে 1000 বা তারও বেশি। তাদের হাতে শুধু দেশীয় তৈরি অস্ত্রই ছিল না, ছিল আধুনিক এবং স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র। এদের ক্ষমতার একটা বাস্তব উদাহরণ দেওয়া যাক। রাজধানীর মতিঝিল এলাকার নাম মনে আছে? এক সময়ের ত্রাস যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট পুরো মতিঝিল এলাকার অপরাধ জগৎ, ক্যাসিনো পাড়া এবং চাঁদাবাজি নিয়ন্ত্রণ করত এই সম্রাট বাহিনী। চাঁদা না দিলে চলতো বৈদ্যুতিক শক দিয়ে নির্যাতন। পরিস্থিতি এতটাই লাগাম ছাড়া হয়ে গিয়েছিল যে 2019 সালের অক্টোবরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই তাকে গ্রেপ্তারের নির্দেশ দিতে বাধ্য হন। কিন্তু সম্রাট তো কেবল একটি উদাহরণ মাত্র। সম্রাটের মতো শত শত ছোট বড় ক্যাডার গ্রুপ তৈরি হয়েছিল সারা দেশে। স্থানীয় এমপিরা নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে এবং বিরোধী দলকে দমন করতে এই বাহিনীগুলোকে নিয়মিত লালন পালন করতেন। এলাকা ভিত্তিক এই ক্যাডার প্রধানরা এতটাই ক্ষমতাশালী ছিলেন যে প্রশাসনের ওপরও ছিল তাদের প্রভাব। 2024 সালে 5 আগস্টের পর দৃশ্যপট পুরোপুরি বদলে যায়। শেখ হাসিনা দেশ ছাড়ার পর আওয়ামী লীগের মন্ত্রী এমপি এবং শীর্ষ নেতারা হয় আত্মগোপনে চলে যান, না হয় সীমান্ত পাড়ি দিয়ে বিদেশে আশ্রয় নেন। কিন্তু প্রশ্ন হলো, মাঠ পর্যায়ে সেই 5 লাখ ক্যাডার কোথায় গেল? তারা তো আর দেশ ছেড়ে পালাতে পারেনি। পুলিশ বা সেনাবাহিনী কি তাদের সেই আধুনিক অস্ত্রগুলো উদ্ধার করতে পেরেছে? উত্তর হলো না, অধরা রয়ে গেছে সিংহভাগ অস্ত্রই। বাস্তবতা হলো এই ক্যাডার বাহিনীগুলো পূর্ণ শক্তি নিয়ে এখনো দেশেই আছে, তবে তারা কৌশল বদলেছে। তারা নিজেদের এলাকা পরিবর্তন করেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিএনপি জামায়াতের চোখ ফাঁকি দিতেই কুমিল্লার ক্যাডার গ্রুপ আশ্রয় নিয়েছে কুড়িগ্রামে। আবার রাজশাহী ক্যাডার গ্রুপ গিয়ে লুকিয়ে আছে ফরিদপুরে। অপরিচিত এলাকায় সাধারণ মানুষের বেশে মিশে আছে তারা, কিন্তু তারা তাদের অনলাইন গ্রুপগুলোতে অত্যন্ত সক্রিয়। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের মতো গোপন গ্রুপগুলোর মাধ্যমে তারা প্রতিনিয়ত নিজেদের মধ্যে যোগাযোগ রাখছে এবং হাইকমান্ডের নির্দেশের অপেক্ষায় আছে। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি চরম উত্তপ্ত। মাঠে রয়েছে বিএনপি, জামায়াত এবং এনসিপি। তারা আওয়ামী লীগের যে কোনো পুনরুত্থান ঠেকাতে দেশ জুড়ে বিক্ষোভ করছে। পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রকাশ্যে রাস্তায় জয় বাংলা স্লোগান দিলেই পুলিশ তাকে গ্রেপ্তার করছে। রাজনৈতিক পরিচয়ের কারণে সাধারণ সমর্থকদেরও অনেক জায়গায় হয়রানির শিকার হতে হচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো 5 আগস্টের পর থেকে দেশ জুড়ে শত শত আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। অনেক জায়গায় গণপিটুনি এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, যা এখনও পুরোপুরি বন্ধ হয়নি। এখানেই জন্ম নিচ্ছে এক নতুন সমীকরণ। যখন একটি বিশাল রাজনৈতিক গোষ্ঠীর পিঠ দেয়ালে ঠেকে যায়, তখন তাদের সামনে দুটি পথই খোলা থাকে, হয় চিরতরে হারিয়ে যাওয়া, না হয় মরণ কামড় দেওয়া। আওয়ামী লীগ যে শেষ পর্যন্ত মরণ কামড় দেওয়ার পথে হাঁটতে পারে তার স্পষ্ট ইঙ্গিত মিলছে দলটির প্রতিষ্ঠাবার্ষিকীতে।
23শে জুন শেখ হাসিনার উপস্থিতিতে অনলাইন সভা করে আওয়ামী লীগ। সেখানে বক্তব্য দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি স্পষ্ট ভাষায় বলেন, আমরা অনেক চোখের পানি ফেলেছি, আর চোখের পানি ফেলব না। এখন চাই চোখ থেকে আগুনের বিচ্ছুরণ। আমাদের নেত্রীকে দেশে ফেরাতে রক্তের বদলে রক্ত চাই, চোখের বদলে চোখ চাই, ভায়োলেন্সের বিনিময়ে চাই ভায়োলেন্স। ওবায়দুল কাদেরের এই বক্তব্য কোনো সাধারণ রাজনৈতিক বক্তব্য নয়। এটি মূলত আত্মগোপনে থাকা সেই 5 লাখ ক্যাডারের প্রতি একটি স্পষ্ট নির্দেশনা। এর অর্থ পরিষ্কার, বিএনপি জামাত জোট যদি নির্যাতন ও মামলার মাধ্যমে আওয়ামী লীগকে পুরোপুরি নির্মূল করতে চায়, তবে আওয়ামী লীগ আর ঘরে বসে থাকবে না, তারা প্রতিঘাত করবে। আওয়ামী লীগ যদি সত্যি প্রতিশোধ নিতে তাদের এই বিশাল ক্যাডার বাহিনীকে মাঠে নামায়, তবে কি হবে? বিএনপি জামাত এনসিপির ক্যাডাররাও কি তাদের রুখতে পারবে? যদি এই 5 লাখ ক্যাডার বাহিনী দেশ জুড়ে একযোগে সহিংসতা শুরু করে, তবে আইন শৃঙ্খলার যে ভয়াবহ অবনতি ঘটবে তার খেসারত দিতে হবে বিএনপি জামাত এনসিপিকে। দেশের অর্থনীতি ভেঙে পড়বে, জানমালের নিরাপত্তা থাকবে না। আপনার কি মনে হয়, আওয়ামী লীগের এই বিশাল ক্যাডার বাহিনী কি সত্যিই মাঠে নামবে? ওবায়দুল কাদেরের এই বক্তব্য কি কেবলই ফাঁকা আওয়াজ, নাকি নতুন কোনো ঝড়ের পূর্বাভাস? শোনো, ওই অত্যাচারীদের দিন বেশি নাই, ওরা বুঝতেছে না, পালানোর পথ পাবে না, তোমাদের পা ধরবে এসে। আপনি কবে আসবেন? আমরা সেই আশায় আছি। আমি আছি, আপনাদের কাছেই আছি। আমার আব্বুরে নির্মমভাবে হত্যা করা হয়েছে ভাড়া করা গুন্ডা দিয়ে, সাথে বিএমপির নেতারাও ছিল, আমাদের এতিম করে রেখে গেছে। আমরাও তোমার মতন একই দিনে মা, বাপ, ভাই সব হারাইছি, দেশের মাত্রেও থাকতে পারিনি। আমি বুঝি তোমাদের কষ্ট। জনগণই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি, আর যারা এই ঘটনা ঘটাইছে অবশ্যই তাদের বিচার হবে। সব কথা চিনে রাখো, সেদিন বেশি দূরে না। ক্ষমতা আসতে না আসতে এরা তাদের যা চেহারা দেখাচ্ছে, মানুষ বেশি দিন এটা সহ্য করবে না। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নমিনেশন চেয়েছি, কিন্তু কিছু হাইব্রিড চক্রের কারণে আমি নমিনেশন পাইনি, হাইব্রিড নমিনেশন পাইছি। আমার ভাই রাস্তাঘাটে এখন চলতে গেলেও তার হচ্ছে সাপ চলতেছে। সে একটা ছোটখাটো একটা সে চাকরি করতো, তাও সে 5 তারিখের পর থেকে নিয়ে তারা বের করে দিয়ে এসে চাকরি থেকে। আর আব্বু তো ফালানো ছিল, আইসে আসার পর তারা মেরেই ফেললো। কষ্ট দিচ্ছে মানুষকে। আল্লাহ ডাকো, আল্লাহ দিন ফিরাবে, আর এগুলো সব বিচার হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। মাননীয় নেত্রী, আপনার বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আপনার নেতৃত্বে যখন বাংলাদেশে এগিয়ে যাচ্ছে, তখন সেই দুষ্কৃতীরা 5ই আগস্ট আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রকে আপনাকে দেশ থেকে তাড়িয়েছে। আজকে 18 কোটি মানুষ বুঝতে পারছে আপনি কি জিনিস। আপনার এই উন্নয়নের ছোঁয়া আজকে মানুষে অনুভব করতে পারছে। আপনার নেতৃত্বে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ রূপান্তরিত হয়েছে। 2001 সাল থেকে সকল আন্দোলন সংগ্রামে আপনার নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। 8 সালে ক্ষমতা আসার পরে 15 বছর আপনি ক্ষমতা ছিলেন নেত্রী। আমি 2 বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নমিনেশন চেয়েছি, কিন্তু কিছু হাইব্রিড চক্রের কারণে আমি নমিনেশন পাইনি, হাইব্রিড নমিনেশন পাইছি। নমিনেশন দলের সেলিম ভাই, আপনি আপনার নির্যাতনের ঘটনা বলেন, আমাদের আরো কয়েকজন আছেন তো, আপনি নির্যাতনের ঘটনার মধ্যে থাকেন। 5 আগস্টের পরে আমরা জনগণের পাশে ছিলাম। আমি 1 সেকেন্ডের জন্য এই কালাতরবিনের জনগণ চেয়ে যায়নি। জনগণ আমার পাশে আছে, আমি কালাতরবের জনগণের সেবা করতে পারছি। কিন্তু 5 তারিখে আমাদের পাশের ইউনিয়ন এসবালিয়া 9 ইউনিয়ন 15 একটা প্রোগ্রাম হয়েছিল। সেই প্রোগ্রামে কালাতরব এবং সর্বস্তরের জনগণ এই কাজ মিছিল সুন্দরভাবে করেছিল। সেই মিছিলকে কেন্দ্র করে 6 তারিখ 5টায় আমার বাড়ির পাশে, আমি আমার একটা মার্কেট ছিল, আমার বাড়ির দরজা, সেখানে বসে চা খাচ্ছিলাম। অতর্কিত 70-80টা মোটরসাইকেল করে ছাত্রদল যুবদল এসে আমাকে হামলা করে আমার রক্তাক্ত অবস্থা, আমাকে আমার গায়ের ফ্রেন্ড করে, আমি শুধু একটা শর্ট প্যান্ট পরা ছিলাম, এই অবস্থা, আমাকে অচেতন অবস্থা আমাকে মোটরসাইকেল যোগে নিয়ে যাচ্ছে। তখন আমার এলাকার একটা লোক দেখে মাইকে আওয়াজ দেওয়ার পরে সকল গুবুড়ে হাজার মানুষ দল বল নির্বিশেষে আমাকে সেখান থেকে উদ্ধার করে তারা তাদের দাওয়াকে এখান থেকে চলে যায়। যাওয়ার পরে সে রাত্রি 9টায় পুলিশ র্যাব যোগে সশস্ত্র সন্ত্রাসী নিয়ে আমার মার্কেটে আগুন দেওয়ার মার্কেটে হামলা করে আমাদের এলাকার গ্রামবাসীকে আহত করে। ভালোবাসা মানুষের জনগণের ভালোবাসাই তোমাকে বাঁচিয়ে দিয়েছে। জনগণের ভালোবাসাই তোমাকে বাঁচিয়ে দিয়েছে। 6 তারিখ শনিবার, 6 জুন। হ্যাঁ, এই সব ঘটনাগুলি তো এই সপ্তাহের। শোনো, ওই অত্যাচারীদের দিন বেশি নাই। প্রিয় দর্শক, শুনলেন আমি সভানেত্রীর সাথে তিনি নির্যাতিত, নিপীড়িত এবং তার দলের নেতাকর্মীদের সাথে কথা বলার একাংশ, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। প্রতিটা মানুষ এই রেকর্ডটা হয়তো বা শুনেছেন, সেই পরিমাণে লক্ষ লক্ষ মানুষ দেখেছেন, লক্ষ লক্ষ ভিউ হয়েছে, সেখান থেকে মূলত নেওয়া। তবে এই রেকর্ডটির বা এই কথোপকথনের একটা অন্যতম দিক আছে, মানে যেটা একেবারেই ব্যতিক্রমী দিক বলে আমার কাছে মনে হলো। মানে আওয়ামী সভানেত্রীর রেকর্ডের ক্ষেত্রে না, মানে অন্য দিকের ক্ষেত্রে, অন্য ব্যক্তি বা অন্য পর্যায়ের ক্ষেত্রে। যেমন ধরেন, আপনি যদি এই কথোপকথনের কথাগুলো ধরেন, একজন আরেকজনকে বলতেছেন, তিনি আবার তাকে সান্ত্বনা বা তার কথার পরিপ্রেক্ষিতে কথা বলতেছেন। এটা তো আমরা 5 আগস্টের পর থেকে আমরা দেখে আসতেছি। আওয়ামী সভানেত্রী তার তৃণমূলের নেতাকর্মীদের সাথে কথা বলতেছেন, নির্যাতিত নিপীড়িত মানুষের সাথে কথা বলতেছেন, যারাই ক্ষতিগ্রস্ত তারাই কথা বলতেছেন তার সাথে। এবং আমরা তো এটাও দেখলাম, ওই যে কারাগারে গিয়ে যে মারা গেলেন যুবলীগ নেতা, তার পরিবারের মানুষ ওই শেখ হাসিনার কাছে সেটার বিচার দিলেন। এই যে এত কিছু বিচার। এখন এখানে আওয়ামী সভানেত্রী যে কথা বললেন, এটা আপনি বলতে পারেন এটা তো প্রতিনিয়ত
এটা তো নিত্য নতুন কোনো কিছু না, এটা তো আগে থেকে ঘটতে আসতেছে এরকমই। আর বাংলার মানুষ তো এটা খুব ভালোভাবে জানে যে আওয়ামী লীগ সুযোগ পেলে অবশ্যই এটার কঠিন দাঁত ভাঙা জবাব দেবে। তবে আওয়ামী সভানেত্রী তিনি বিচারের কথা বলেন, এটা স্বাভাবিকভাবে আপনি বলতে পারেন। কিন্তু একটা আমি যেটা বললাম ব্যতিক্রমী ঘটনা, ব্যতিক্রমী দিকগুলো যদি তাকান তাহলে এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে তিনি কে। প্রথমে ভাবতে হবে তিনি কে, কার সাথে কার কথোপকথন হইতেছে। এক সাইডে হচ্ছেন তৃণমূলের নেতাকর্মী, আর এক সাইডে হচ্ছেন আওয়ামী সভানেত্রী,